আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন পেছানোর মতো কোনো শক্তি নেই, মন্তব্য প্রেস সচিব শফিকুল আলমের। নির্বাচন বানচালে নানা ফাঁদ পাতা হচ্ছে, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি। বেগম খালেদা জিয়ার জন্মদিন উদযাপন। শরীয়তপুরে অ্যাম্বুলেন্স আটকে রাখার নবজাতকের মৃত্যু, চালকদের দুপক্ষের বিরোধের জের, চক্রের সদস্যরা পলাতক। স্বাগত সংবাদ সন্ধ্যায়, সঙ্গে আছি তসনিম জান্নাত অর্থী। শিরোনাম শুনছিলেন, এবারে পুরো খবর। নির্বাচন পেছানোর মতো কোনো শক্তি বাংলাদেশে নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেছেন, আগামী ফেব্রুয়ারিতেই হবে জাতীয় নির্বাচন। দুপুরে মাগুরায় শহীদ রাব্বি ও শহীদ আলামিনের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। প্রেস সচিব উল্লেখ করেন, নির্বাচনের জন্য পুরো জাতি প্রস্তুত, সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান এরই মধ্যে প্রস্তুতিমূলক কাজ শুরু করেছে। বর্ষা শেষ হলেই নির্বাচনী মহোৎসব শুরু হবে। সবার সহযোগিতা থাকলে শান্তিপূর্ণ ভোট আয়োজন করা সম্ভব হবে। সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতার ভিত্তিতে কাজ চলছে। সংস্কার কার্যক্রম দ্রুত গতিতে চলছে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এখানে কোনো শক্তি নাই এই নির্বাচনকে ডিলে করবে। এটা আমাদের চিফ অ্যাডভাইজার বলেছেন, এবং আমাদের চিফ অ্যাডভাইজার বলার পরেই আপনারা দেখেছেন ইলেকশন কমিশনও বলেছে। এটা আমাদের পুরো জাতি এটার জন্য প্রস্তুতি নিচ্ছে। নির্বাচন বানচালে নানা ফাঁদ পাতা হচ্ছে জানিয়ে নেতাকর্মীদের সতর্ক করেছে বিএনপি। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নেতারা বলেন, জনগণ ভীত সন্ত্রস্ত হয়ে এমন কার্যক্রম থেকে সবাইকে বিরত থাকতে হবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ মাহফিলের আয়োজন করা হয় শুক্রবার। এ সময় বিএনপি প্রধানের আত্মত্যাগ ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে তার অবদানের কথা তুলে ধরেন বিএনপি নেতারা। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবনে ওনার উপরে কতটুকু নিপীড়ন হয়েছে, কতটুকু অত্যাচার হয়েছে, কারা কারা এর সঙ্গে দায়ী, তাদের সকলের একটা বিচার করা উচিত বলে আমি বিশ্বাস করি এবং মনে করি। সুযোগ থাকলেও গণতন্ত্র এখনো নাগালের বাইরে বলে জানান বিএনপি নেতারা। আগামীতে বিএনপির নেতৃত্বে দেশে গণতন্ত্র ফিরে আসবে বলে প্রত্যাশার কথা জানান বিএনপি নেতারা। অর্থাৎ একটা ষড়যন্ত্র চলমান আছে নির্বাচনকে বানচাল করার জন্য। আমরা সতর্ক সজাগ থাকবো, কারো পাতানো ফাঁদে বা কারো পাতানো কথা উত্তর দিয়ে যাতে গণতন্ত্রে ভুলণ্ঠিত না হয়। সকল ষড়যন্ত্র মোকাবেলায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি নেতারা। রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন ও 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার 81তম জন্মদিন আজ। তার জন্মদিনে নেতাকর্মী এবং সমর্থকদের কেক না কেটে আল্লাহর দরবারে দোয়া করার পরামর্শ দেওয়া হয়েছে। রাজনৈতিক প্রজ্ঞা, দূরদর্শিতা, সৌহার্দ্য, পরিমিতিবোধ এবং পরমতের প্রতি শ্রদ্ধার জন্য গত 15 বছরের স্বৈর শাসনের সময়ও তিনি ছিলেন আলোচনার কেন্দ্রে। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর 3 বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে কারারুদ্ধ করেন শেখ হাসিনা। উচ্ছেদ করেন সেনানিবাসের বাড়ি থেকে। অসুস্থ খালেদা জিয়াকে আটকে রাখা হয় কারাগারে। বিচারের নামে হয়রানির পরেও আপোষ করেননি খালেদা জিয়া। রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1981 সালে কয়েকজন বিপদগামী সেনা সদস্যের গুলিতে শহীদ হলে বিএনপির হাল ধরেন বেগম খালেদা জিয়া। 90 স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে খালেদা জিয়া হয়ে ওঠেন ঐক্যের প্রতীক। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অবিচল থেকে নেতৃত্ব দেওয়ার জন্য তাকে আপোষহীন নেত্রী হিসেবে আখ্যা দেওয়া হয়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিনে ফুল পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বিএনপি স্থায়ী কমিটির সদস্য খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তার জন্মদিনে সাধারণত অনুষ্ঠান পালন করেন না, তবে তার জন্মদিন উপলক্ষে দলের পক্ষ থেকে সারা দেশে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। জাহিদ হোসেন আরও জানান, প্রধান উপদেষ্টার একান্ত সচিব
সজীব এম খায়রুল ইসলাম ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নাজমুল ইসলাম বিকেল 4টায় গুলশানে চেয়ারপারসনের একান্ত সচিব ABM আব্দুস সাত্তারের কাছে ফুলের তোড়া হস্তান্তর করেন। শেখ মুজিবুর রহমানের ডাকে নয়, মুক্তিযোদ্ধারা জিয়াউর রহমানের আহ্বানেই হাতে অস্ত্র তুলে নিয়েছিল বলে মন্তব্য করেছেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান। শুক্রবার বিকেলে রাজনীতির মতিঝিল শাপলা চত্বরে মঞ্চ 24 নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ হয়। সেখানে এক সমাবেশে এই কথা বলেন তিনি। এ সময় সাবেক সেনা কর্মকর্তা আরও বলেন, রক্তের বিনিময়ে যে সরকার গঠন করা হয়েছে তা এনজিও সরকারের রূপ নিয়েছে। শাপলা চত্বরের গণহত্যা সহ বিচার বহির্ভূত সকল হত্যাকাণ্ডের বিচার এবং শাহবাগী কুশীলবদের আইনের আওতায় এনে দ্রুত বিচারের দাবিও জানান তিনি। বিক্ষোভ সমাবেশে মঞ্চ 24-এর পক্ষ থেকে বিচার বহির্ভূত ও পিলখানার হত্যাকাণ্ডের বিচার সহ 6 দফা দাবি জানান তারা। দমনে কণ্ঠস্বর রোধ করতে উনি বাকশাল সৃষ্টি করেন। উনি এমন কোন অন্যায় কাজ নাই মানুষের কণ্ঠ রোধ করার জন্য, সবটাই উনি করেন। যার জন্য আমরা স্বাধীনতা চাইলাম, অর্থনীতি মুক্তি, আমাদের স্বাধীনতা, কথা বলার অধিকার, উনি সব হরণ করেন। শরীয়তপুরে স্থানীয় অ্যাম্বুলেন্স চালকদের বাধার মুখে জেলার বাইরের একটি অ্যাম্বুলেন্সে থাকা নবজাতকের করুণ মৃত্যু হয়েছে। ঢাকার উদ্দেশ্যে যেতে না দেয়ায় দীর্ঘ সময় শ্বাসকষ্টে নবজাতকের মৃত্যু হয় বলে অভিযোগ পাওয়া যায়। ঘটনার পর থেকে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট চক্রের সদস্যরা পলাতক। এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি রোগীর স্বজন এবং স্থানীয়দের। বৃহস্পতিবার দুপুরে অস্ত্রোপচারের মাধ্যমে শরীয়তপুর শহরের মেট্রো ক্লিনিকে জন্ম নেয় রুমা বেগম নূর হোসেন দম্পতির সন্তান। জন্মের পর শ্বাসকষ্ট দেখা দেয় নবজাতকের। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেন চিকিৎসক। রাতেই ৫,০০০ টাকায় একটি অ্যাম্বুলেন্স ভাড়া করে নবজাতককে নিয়ে ঢাকার পথে রওনা হন স্বজনেরা। তবে জেলার কয়েকজন অ্যাম্বুলেন্স চালক গাড়িটি আটকে রাখেন। বাইরের অ্যাম্বুলেন্সে কেন রোগীকে নেওয়া হচ্ছে এমন কথা বলে কেড়ে নেওয়া হয় গাড়ির চাবি। গাড়িটা ছেড়ে দেন, বাচ্চাটা মারা যাবে, এরা ছাড়ে নেই। বলতেছে আপনি এই গাড়ি তুলে নামেন, আমাকে গাড়িতে যান, লাগলে ১,০০০ টাকা কম দিন। আমার ভূতের আবার আয়া ৫-৬ কলারটা টানতে লয়ে গেছে গা, আমার নাতির অক্সিজেন এতক্ষণ ছুটে গেছে। ড্রাইভার গাড়ি স্টার্ট দিছে, এর মধ্যে ওই যে তাহের দেওয়ানের পোলা সবুজ দেওয়ান আইয়া আমার কি হয়েছে, আমি কই কি হয়েছে, রুগী তাই গাড়ি দিছে কেন, আমি ভাই গরিব মানুষ, কম টাকায় গাড়িটা আমি পাঠাইছি, তাই গাড়ি যাইবো না। দীর্ঘ সময় তর্কাতর্কি ও ধস্তাধস্তির মধ্যেই চিকিৎসা না পেয়ে অ্যাম্বুলেন্সেই মৃত্যু হয় নবজাতকের। এমন ঘটনায় স্বজনদের পাশাপাশি ক্ষুব্ধ স্থানীয়রা। অ্যাম্বুলেন্সটা যদি সিন্ডিকেট না থাকতো তোর তো আটকাইতো না কেউ, তোর মনে তুই বর্ষ রুগী বর্ষ যাবি গা। ওখানে যখনই দেখছে যে আমাদের গাড়ি চাইলো না, ওই গাড়িটা গেল, তখন এখানে টাকার ব্যাপার হয়ে দাঁড়াইছে, যার ধরুন গাড়িটা তারা আটকাই দিয়ে দরবার করছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানায় পুলিশ। আর এখানে সিন্ডিকেট বা অন্য কোনো কিছু জড়িত আছে কিনা ভুক্তভোগীর পক্ষ থেকে অভিযোগ দিলে বা আমাদের নিজের থেকে আমরা এখানে বিষয়টা কি খতিয়ে দেখব। ঘটনার পর থেকে পলাতক অ্যাম্বুলেন্স ব্যবসায়ী সিন্ডিকেট চক্রের লোকজন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতা শেখ মুজিবুর রহমানের 50তম মৃত্যুবার্ষিকী আজ। 1975 সালের এই দিনে ধানমন্ডি 32 নম্বরের বাসভবনে খুন হন তিনি। সে সময়ে তার দল আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারে ছিল। শেখ মুজিবুর রহমানের জন্ম গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। 71-এর 25শে মার্চ কাল রাতে পাকিস্তান সেনাবাহিনী তাকে গ্রেফতার করে। বিজয়ের পর 1972 সালের 10 জানুয়ারি দেশে ফেরেন তিনি। দায়িত্ব নেন রাষ্ট্রপতির। ক্ষমতায় থাকাকালে বাকশাল প্রতিষ্ঠার জন্য সমালোচিত হন শেখ মুজিবুর রহমান। 1975 সালের 15 আগস্ট সেনাবাহিনীর একদল কর্মকর্তা ও সৈনিকের হাতে সপরিবারে খুন হন তিনি। তবে বিদেশে থাকায় বেঁচে যান তার 2 মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা। 1996 সালে শেখ হাসিনা ক্ষমতায় আসার পর তার পিতার হত্যার বিচারের উদ্যোগ নেন। 2009 সালে ফের ক্ষমতায় এসে বিচার প্রক্রিয়া শেষ করেন। আওয়ামী লীগের সময় 15 আগস্ট জাতীয় শোক দিবস হিসেবে পালিত হলেও গণ অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর তা বাতিল করে অন্তর্বর্তীকালীন সরকার। রাজশাহীর বামুনশিকড় এলাকায় স্বামী স্ত্রী সহ 2 সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থলে মিলেছে চিরকুট, যাতে লেখা আছে অভাবের তাড়নায় 2 সন্তান এবং স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার পথ বেছে নিয়েছেন
গৃহকর্তা। এদিকে স্বজন ও প্রতিবেশীরা বলছেন ঋণগ্রস্ত মিনারুল নেশায় আসক্ত ছিলেন। ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ। রাজশাহীর পবা উপজেলার বামনশিকর এলাকার এই ঘরে থাকতেন কৃষক মিনারুল ইসলাম, তার স্ত্রী ও 2 সন্তান। শুক্রবার সকাল 9টা পর্যন্ত তাদের কোনো সাড়া না পেয়ে মিনারুলের বাবা মা দরজায় ধাক্কা দেন। এক পর্যায়ে জানালা দিয়ে দেখতে পান মিনারুলের মরদেহ ঝুলছে ফ্যানের সাথে, বাকি 3 জন পড়ে আছে বিছানায়। একটু অবস্থা থাকতো, মানে গরিব মানুষ তো। দুলাভাইও ভালোই ছিল, জামাই সব থেকে কষ্ট দেয়নি, সবকিছু দিয়েছে, এখন এই ঋণ ছিল এটাই। স্বজনরা বলছেন মরদেহের পাশে মিলেছে চিরকুট, যেখানে লেখা ঋণে জর্জরিত মিনারুল অভাবের তাড়নায় স্ত্রী সন্তানকে হত্যা করে নিজে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে স্বজন ও প্রতিবেশীদের দাবি নেশা ও জুয়া খেলার অভ্যাস ছিল মিনারুলের। 5 কাঠা আলাদা বেচলো, বেশি ঋণ দিল, দেওয়ার পরে আবার ঋণ হেগে এই ঋণের তাপেই এই করেছে। উদ্ধার হওয়া চিরকুটটির সত্যতা নিশ্চিত হওয়া সহ পুরো ঘটনা তদন্তে কাজ করছে পুলিশ। উনার আত্মীয়স্বজন বা যারা আছে তাদের কাছে আমি শুনলাম, তারাও বললো যে চিরকুটের লেখাটা উনারই। তো উনার লেখা যেহেতু উনি নিজের আর্থিক অবস্থা, ঋণগ্রস্ততা এগুলো তো উল্লেখ করছে, তো আমরা আরও আমাদের হয়তো ইনভেস্টিগেশনের পরে বা ফরেন্সিকে আমাদের ক্রাইম সিনের আলামত সংগ্রহের পরে ওগুলো আরও যদি আমরা ইনভেস্টিগেশন করে রিপোর্ট পাই তাহলে হয়তো আরও নিশ্চিত হওয়া যাবে। নিহত মিনারুল মনিরা বেগম দম্পতির 2 সন্তানের মধ্যে ছেলের বয়স ছিল 13 বছর ও মেয়ের 18 মাস। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজধানীর বাজারে 2 কেজি মোটা চালের দামে কিনতে হচ্ছে 1 কেজি বেগুন। শুধু বেগুন নয়, বেশিরভাগ সবজির দাম 80 টাকার উপরে। চড়া দামের জন্য বৈরী আবহাওয়াকে দুষছেন বিক্রেতারা, তবে সপ্তাহের ব্যবধানে কমেছে পেঁয়াজের দাম। ছুটির দিনে রাজধানীর সব বাজারে ক্রেতাদের ভিড়, তবে অস্বস্তি বাড়াচ্ছে সবজির দাম। বাজারে প্রতি কেজি বেগুন কিনতে গুনতে হচ্ছে 80 থেকে 150 টাকা পর্যন্ত, অথচ ভালো মানের 1 কেজি মোটা চালের দাম 62 টাকা। করলা, পটল, কাঁকরোলের কেজি 80 থেকে 100 টাকা, প্রতিটি লাউ 100 টাকা। কাঁচামরিচ বিক্রি হচ্ছে 200 টাকা কেজিতে। খরচ কমাতে বাধ্য হয়ে প্রয়োজনের চেয়ে কম সবজি কিনছেন অনেকেই। শশা চাইতেছে 80 টাকা কেজি, যে জায়গায় শশা ছিল 30 টাকা 40 টাকা, সে জায়গায় 80 টাকা কেজি চাইতেছে, অতিরিক্ত বেড়ে গেছে, এটা অর্ধেক ডবল হয়ে গেছে আমার জানা মতে। প্রত্যেকটা দ্রব্যমূল্যের অরাজকতা অস্থিতিশীল, কোনো পণ্যের দাম স্থিতিশীল নাই, সব পণ্যেরই দাম বেশি। সাতক্ষীরা, মাগুরা টাগুরা এদিকে পানি বেশি, ফসল নষ্ট হয়ে গেছে, এই কারণে মালের দাম বেশি। কয়েক সপ্তাহ ধরে পেঁয়াজের বাড়তির দাম কিছুটা কমতে শুরু করেছে। গত সপ্তাহে প্রতি কেজি পেঁয়াজ 80 টাকায় বিক্রি হলেও এখন তা 75 টাকা। আমদানির খবরে দাম আরও কমবে বলেও জানান বিক্রেতারা। বাজারে আলু বিক্রি হচ্ছে 25 টাকা কেজিতে। পেঁয়াজের দামটা কমছে হলো ইন্ডিয়ার থেকে যে মনে করেন মাল আমদানি করবে, এটা সরবরাহ দূরত্ব হবে, এর জন্যই দামটা মূলত কমিয়ে দেওয়া। প্রতি ডজন ফার্মের মুরগির ডিম বিক্রি হচ্ছে 150 থেকে 145 টাকায়, আর ব্রয়লার মুরগির কেজি 180 টাকা। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আগামীকাল সকাল 8টায় রাজধানী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দেশ এবং জাতির মঙ্গল কামনায় গীতাযজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বেলা 3টায় হবে জন্মাষ্টমীর মিছিল ও রাতে থাকছে কৃষ্ণ পূজা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মিছিলের উদ্বোধন করবেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এছাড়া উপস্থিত থাকবেন বিমান বাহিনী এবং নৌবাহিনীর প্রধানও। মিছিলটি পলাশীর মোড় থেকে কেন্দ্রীয় শহীদ মিনার, দোয়েল চত্বর, 0 পয়েন্ট, গুলিস্তান হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে। দিনব্যাপী নানা অনুষ্ঠানে যোগ দেবেন ঢাকার বিভিন্ন মঠ ও মন্দিরের ভক্তরা। বর্ণিল আয়োজনে তুলে ধরা হবে শ্রীকৃষ্ণের জীবনের নানা দিক। শুক্রবার এক মতবিনিময় সভায় বিস্তারিত কর্মসূচি জানান পূজা উদযাপন পরিষদের নেতারা। ষোলোই আগস্ট সকাল 8টায় দেশ ও জাতির মঙ্গল কামনায় শ্রী শ্রী গীতাযজ্ঞ, বিকাল 3টায় ঐতিহাসিক কেন্দ্রীয় জন্মাষ্টমী মিছিল এবং রাতে শ্রীকৃষ্ণ পূজা অনুষ্ঠিত হবে। ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে আয়োজিত গীতাযজ্ঞ পরিচালনা করবেন চট্টগ্রামের সীতাকুণ্ডের শঙ্কর মঠ মিশন। গত 1.5 মাসে পরীক্ষামূলকভাবে চট্টগ্রাম থেকে ঢাকায় প্রায় 5 কোটি লিটার ডিজেল পাঠানো হয়েছে পাইপলাইনে। জ্বালানি খাতের সরকারি কোম্পানি পদ্মা, মেঘনা এবং যমুনা এই তেল সরবরাহ করেছে। আগামীকাল আনুষ্ঠানিকভাবে পাইপলাইনে তেল সরবরাহের
কার্যক্রম উদ্বোধন হবে। চট্টগ্রাম থেকে ঢাকায় পাইপলাইনে জ্বালানি তেল সরবরাহ প্রকল্পের কাজ শেষ হয়েছে। 2016 সালে প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছিল পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। 3 দফা মেয়াদ বাড়ানোর পর প্রকল্পটির কাজ শেষ হয়েছে চলতি বছরের মার্চে। এই প্রকল্প বাস্তবায়নে ব্যয় বেড়েছে 838 কোটি টাকা। প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে চালু হলে পাইপলাইনে চট্টগ্রাম থেকে ঢাকায় বছরে সর্বোচ্চ 27 লাখ টন বা 317 কোটি লিটার ডিজেল সরবরাহ করা যাবে। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এমভি কিরান নামের একটি জাহাজে করে এসেছে বিপুল পরিমাণ গম। তবে এসব গম পচা পাওয়ায় খালাস বন্ধ করে দিয়েছেন লাইটার জাহাজের শ্রমিকরা। বুধবার মধ্যরাতে বন্দরের বহির্নোঙরে এই ঘটনা ঘটে। লাইটার জাহাজ পরিচালনাকারী সংস্থা বিডব্লিউটিসির নির্বাহী পরিচালক অবসরপ্রাপ্ত মেজর জিএম খান জানান, মাল্টার পতাকাবাহী জাহাজটিতে করে অস্ট্রেলিয়া থেকে গেল 17 জুলাই প্রায় 55,000 টন গম আমদানি করে বেসরকারি প্রতিষ্ঠান নাবিল গ্রুপ। সম্প্রতি এসব গম বহির্নোঙর থেকে খালাস শুরু হয়। বুধবার রাতে শ্রমিকেরা পচা এবং দুর্গন্ধযুক্ত গম দেখতে পেয়ে খালাস প্রক্রিয়া বন্ধ করে দেন। পরে বিষয়টি সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানানো হলে পরিদর্শন ও পরীক্ষা শুরু হয়। গমগুলো সরিয়ে রাখা হয়েছে বলেও জানান তিনি। নষ্ট গমের পরিমাণ 15 থেকে 20 টন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ।